バングラデシュ、一般にバングラデシュのことは外国では貧乏、それから自然災害、それから途上国というように言われています。で、確かに外国の植民地の下で長い間苦しんできた私の国バングラデシュは貧乏でありましょう。また自然の際困ったことであります。しかしもう一つの面が私たちहमारे पास ही नहीं खुदा আবার সুবান পোলা দিকে লয়ে গেলাম আমার কিনারে কি পাপ করছি আমি খোদা কও আল্লাহ জবাব দাও আল্লাহ কও আবুকে বলি নিয়ে আয় নতুন বারোটা ঘরে বসে না থেকে রাজপথে নেমে আয় গড়ে তোল আজ তোরা একতা শোনো বাংলার নিঃস্ব জনতা শোনো বাংলার নিঃস্ব জনতা নিয়ে আয় নতুন বারোটা ঘরে বসে না থেকে রাজপথে নেমে আয় গড়ে তোল আজ তোরা একতা শোনো বাংলার নিঃস্ব জনতা নিয়ে আয় সম্মানিত সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আজ 22শে আষাঢ় 1398, বর্ষাকাল বাংলাদেশে। দেশে কদম ফুল ফুটেছে, হয়তো ভুলে যাননি সে কথা। যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষা হলেও কাব্য করা যাচ্ছে না। রজনী শাওন ঘন ঘন দেওয়া গাঢ় যেন স্বপ্ন দেখি না হেন কারণ এই মাত্র কয়েকদিন আগে যে প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড়, একটি প্রাকৃতিক তাণ্ডব লীলা ঘটে গেল, নিশ্চয়ই কারো অজানা নয়।
এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন সেটাকে উপলক্ষ করেই। আমি সেই প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দেব না এই কারণে আমি নিজের সেই রাত্রে পতেঙ্গাতে ছিলাম, ঠিক ঝড়ের কেন্দ্রবিন্দুটা যেখান দিয়ে পার হয়ে গেছে। সে এক বিভৎস অভিজ্ঞতা, যেন মৃত্যুকে চোখে দেখেছি। সুতরাং বলে বর্ণনা দিয়ে সেটাকে বোঝানো যাবে না, সেটা শুধু যারা প্রত্যক্ষ করেছেন, প্রিয়জন হারিয়েছেন, তারাই বুঝতে পারবেন। আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। নানান প্রতিকূল অবস্থার মধ্যে থেকে আমাদেরকে আসতে হয়েছে, যাই হোক তবুও এসে পৌঁছে গেছি। অনেক কিছু প্রস্তুতি ছিল, হয়তো যতটুকু মানসিক প্রস্তুতি নেবার ছিল নিতে পারিনি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সে সমস্ত। আমাদের আন্তরিকতার অভাব নেই, আমরা যথাসাধ্য চেষ্টা করবো একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করবার জন্য, কিন্তু তবুও ভুল ত্রুটি থাকবে, আশা করি ক্ষমা করবেন। অনুষ্ঠান এইভাবে সাজিয়েছি। আচ্ছা, অনেক দিনই তো মনে হয় আপনারা এই প্রবাসে জাপানে, একটু এভাবে শুরু করলে কেমন হয়? বাংলা ভাষাটার চর্চা নিশ্চয়ই কমে গেছে, তো মনে আছে কিনা একটু দেখা যাক না, ঝালাই করে কেমন হয়। সবার জন্য ওপেন রইল ব্যাপারটা। মূর্ধন্য বর্ণটাকে সামনে রেখে যে একটা শব্দ তৈরি করতে পারবেন, শুদ্ধ হলে হয়তো অনেকেই অনেক বলবেন, কিন্তু যেটি শুদ্ধ হবে, আমার জানা মতে সম্ভবত একটি আছে, তাকে এই ভুল জি নৃপতি দর্শক মণ্ডলী, আমাদের আসার উদ্দেশ্য হলো এখানে বন্যা দুর্গত যারা মানুষ বাংলাদেশে এখনো অবস্থার প্রতিকূলতার মধ্যে আছে তাদেরকে সাহায্য করার জন্য। আপনারা সাহায্য করবেন, তার সাথে আমরা সহযোগিতা করব। আমার প্রথম গান তাদের উদ্দেশ্যে। মা ভাসলো মা ভাসলো বাপু ভাসলো ভাসলো আমার আপন কইতে এই জগতে ওরে আমার কেহ না, দমে জীবনে দমে মরণ, শুধুই দমের খেলা। জগতের এই জালহাজ হতে কেন ফটকে দিলা, কে বা পিতা কে বা মাতা কে বা আপনজন, আপন গুণে সবাই চলে রঙিনা ভুবন, না কাঁদিলে তু দেয় না রে সন্তানের মা, ওরে মিথ্যায় আশা ভালোবাসা কাইন্দা জনম যায়, পঙ্খী বাঁধে গাছে বাসা জঙ্গলে
তোমারে ভুইলা গেছে মরণ শেষে যাইব মাটির ঘর তারা ভুইলা গেছে মরণ শেষে যাইব মাটির ঘর তুমি জীবন দমে মর দমে জীবন দমে মর শুধুই দমের খেলা জগতের এই জেল হাজতে কেন পাঠাইলা জগতের এই জেল হাজতে কেন পাঠাইলা। কালীন সময়ে দয়া করে আসবেন না, ফুল নেবার সময় আমরা রেখেছি, পড়েন। 3 বন্ধু বিমানে ভ্রমণে বেরিয়েছে। তো তাদের মধ্যে মানে বিমান ভ্রমণ একটু বোরিং ব্যাপার, হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি হলো একজনের। সে বলছে যে আচ্ছা একটা কাজ করলে কি হয়, একটা প্রতিযোগিতা থাকে। কেমন? তো বলছে যে জানালা দিয়ে হাত বের করে অনুভব করতে হবে জায়গাটা কোন জায়গার নাম বলে দিতে হবে। খুব ভালো, 3 জনে অ্যাকসেপ্ট করলো। প্রথম জন জানালা দিয়ে হাত বের করলো, একটা জিনিস বলতে ভুলে গেছে। এই গল্পটা যিনি শোনাচ্ছিলেন চট্টগ্রামের বাসিন্দা, হয়তো অনেকেই আছেন। হ্যাঁ, তিনি শুদ্ধ বাংলায় কথাটা বলছেন। আমি পারবো না হয়তো অত সুন্দর করে বলতে, তবে চেষ্টা করছি। তো প্রথম জন, বিমান চলছে অনেক উপর, 33,000 ফিট উপর দিয়ে, হাত বের করলেন। বের করে বলে দিলেন যে আমরা এখন জাপানের হোক্কাইডোর উপর দিয়ে যাচ্ছি। তো বাকি জন কেমনি করলেন ভাই? তো বলে না, হাতে বহুত ঠান্ডা লাগছে। ঠিক 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 হয়েছে ভাই। দ্বিতীয় জন হাত বের করলেন, বের করে তিনি পিল করলেন, করি বলে দিলেন যে এখন আমরা আলজেরিয়ার উপর দিয়ে যাইতেছি। কেমনে বুঝলেন ভাই? কই না, হাতে বহুত গরম আছে। ঠিকই কইছেন। তৃতীয় জন হাত বের করলেন, জানালেন, সাথে সাথে বলে দিলেন এটা ঢাকার গুলিস্তান। কেমনে বুঝলেন ভাই? হাতে একটা ঘড়ি আসছিল, লয়ে গেছে। সুধীমণ্ডলে একটি ঢাকা মঞ্চের অত্যন্ত অত্যন্ত পরিচিত হাসির নাটক মুনতাসির ফ্যান্টাসি ঢাকা থিয়েটার করে। সেটা পুরো তো সম্ভব হচ্ছে না, কারণ পুরো দল আসেনি। তো 3 জন মিলে এটি অভিনয় করবে, অংশ বিশেষ, খুব ছোট্ট একটা জায়গা। অভিনয় করবেন না, ভূমিকার দরকার নেই, সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদি এবং ফারুক আহমেদ। মুনতাসির সাহেবের সম্প্রতি একটা সাংঘাতিক রোগে ধরেছে। রোগটা ভয়ঙ্কর ধরনের রোগ। তিনি হঠাৎ করে ওরা ক্ষুধা বেড়ে গেছে। স্বাভাবিক যত রকম খাবার আছে তা তো তিনি খাচ্ছেনই, এরপরেও ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স, তারপরে আপনার পেইন্টিংস, কার্পেট ইত্যাদি খেতে খেতেও যখন হচ্ছে না, তখন তিনি বিল্ডিং খাওয়া শুরু করেছেন। মানে আমারও রীতিমতো ভয় হচ্ছে, মনে হয় বেশিক্ষণ এখানে থাকা সম্ভব নয়। মুনতাসির সাহেব এদিকে আসছেন, আপনারা দেখেন উনি হয়তো টোকিওর অনেক কিছু খেয়ে ফেলবেন। মুনতাসির ফ্যান্টাসি। আমার বালিশ কই? সে কি স্যার, বালিশ কেন? আপনি তো জেগে আছেন। জেগে আছি? আমি জেগে আছি এর অর্থ আমি নিদ্রাহীন ঝুলে আছি। আচ্ছা, আমি কি জেগে আছি? স্যার, আপনি জেগে আছেন, আমার সাথে আছেন।
খাচ্ছি এখন? না স্যার, আপনি কিছু খাচ্ছেন না, আপনি এখন ড্রয়িং রুমে আমার সাথে। ও ড্রয়িং রুম, আমি ভাবলাম অফিস রুম। তা আমি কি কোথাও ঝুলে না বসে ঠিক করে বলো, নইলে চাকরি খাবো। হ্যাঁ, ঝুলে থাকবার উপায় নেই, যদি কেউ স্যার খেয়ে ফেলে তার নিজেরই ফাঁসির দড়ি। কি বলছো? না কিছু না, মানে এত কিছুর পরও আপনি দিব্যি দাঁড়িয়ে আছেন। জনপতির কবি রক্তাক্ত জীব জেগেছে আমার, সব কিছুর স্বাদ নিতে পারি আমি। যুদ্ধের সময় সেই সেলারের মধ্যে আমাকে সৈন্যরা যখন ভারী দরজা, চাপ চাপ কালো কালো অন্ধকার, খাবারের মধ্যে আমার পকেটে ছিল একটা ডায়েরি, টক টক স্বাদ ছিল ডায়েরিটার। আচ্ছা আমি কি খাচ্ছি এখন? স্যার এত খেলে ক্ষতি হবে স্যার। কিন্তু আমি খাবো, আমাকে খেতে দাও। I am so hungry. ডাক্তার বলেছে এত খেলে নির্ঘাত মারা পড়বেন আপনি। আর তাছাড়া আপনার এসব খবর ভাসুস এরিচকে রয়টার অবধি পৌঁছে গেছে। রয়টার? আমি রয়টার খাবো? পত্রিকায় খবর রটে গেল স্যার। ও পত্রিকায় খবর রটে গেছে। খবর খাবার খাবার, হ্যাঁ এই তো চারিদিকে কত খাবার। কিন্তু এসব তো খাবার নয় স্যার, চটপটি যতটুকু দেখা যায় সব কিছু তার খাওয়া যায় না। তা তার ক্ষুধা শূন্যে চলে যাক, তাহলে মাগুরের ঝোল খাবো নখের তুলে। সেও তো সত্যি কথা স্যার, কিন্তু স্যার একটু কম করে খান। আই মিন স্পেশাল ফুড, লাইট ফুড। শালা এই তো প্রথম সারিতে কত খাবার। এসব আপনি যা দেখতে পাচ্ছেন, এতে দেয়ালে পেইন্টিং, অ্যান্টিক, কার্পেট, টিপয়, সোফা সেট, জানালা। ভালো করে তাকিয়ে দেখো, অয়েল পেইন্ট না রঙিন বিস্কুট। ওটা পিকাসো স্যার। পিকাসো? কোথায় পিকাসো? আমি পিকাসো খাবো। খাবেন কি? ওটা তো বিমূর্ত শিল্প স্যার। এই নে, ওটা কি পাউরুটি নাকি? ওটা রেডিওগ্রাম। রেডিওগ্রাম? কোথায় দেখেছি তাহলে উষ্ণ সুন্দর চমৎকার গন্ধ বাদামি রঙের ব্রেড? কোথায়? ও এই তো। না না, এ তো আমি স্যার। তাতে কি আমার নড়ে চড়ে এমন পাউরুটি হলেও চলবে। কাটলার নিয়ে এসো, কাটলার। স্যার সঙ্গীতের উপর আপনার সেই ভাষণটা 17 তারিখ সন্ধ্যেবেলা মনে আছে স্যার, টেপটা বাজিয়ে শোনাবো। সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীত, বাঙালি জাতির সঙ্গীত বড় দরকারি। আর দরকারি মানে তরকারি। আমি মাটন কারি খাবো। নিশ্চয়ই খাবেন স্যার। বন্ধুগণ, শুভ সন্ধ্যা। দেশীয় সঙ্গীতের মৌলধারা খেতে এসেছে আমরা। পদ্মা, মেঘনা, যমুনা, চারি সারি ভাটিয়ালি ইত্যাদি হচ্ছে। খাবারের মধ্যে সারি হেঁটে এসেছে দুটো প্রাণ, হলে চিংড়ি। হ্যাঁ এই স্যার, আমি আপনার কাপড়ের মাপ নিতে এসেছি। আপনি একটু সোজা হয়ে দাঁড়ান। সাতান্ন। না হলে যে আমাকে আবার খেতে চাইবে। ওরে বাবা রে! এরপর মিস্টার মুন্তাসিরকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালে আরেক মুসিবত, বালিশ খেয়ে ফেলছে, চাদর খেয়ে ফেলছে, রাস্তায় আপনার খেয়ে ফেলছে। তার উপরে বড় মুসিবত, মুন্তাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে বেরিয়েছে নার্স। মিস্টার মুন্তাসির, মিস্টার মুন্তাসির, মিস্টার মুন্তাসির, মিস্টার মুন্তাসির।
নুডলস, নুড, হ্যাশ, কর্ন স্যুপ। একটু আগে আমি আমার বেডশিট স্যুপ খেয়েছি, তার আগে খেয়েছি বাংলাদেশ সেক্রেটারিয়েট মামলেট, তার আগে খেয়েছি জাতীয় সংসদ ভবন উইথ লিটল লিটল এমপি। পেয়েছি পেয়েছি পেয়েছি। কে তুমি? কে তুমি? আমি রাজ। তুমি নার্স? ও তুমি নার্স? আমি নাশপাতি খাবো। তাও দেবো স্যার, খেলেই খুলবে বাহার। সকলেই বলে আমি নাকি আপনাকে সেদিনে হাত ধরে ধরে চলুন তো দেখি কেবিনে। কি আশ্চর্য, আমি তো লিলিবারে ওকে রেখেছিলাম, তুমি কেন খেলে নাশপাতি? সর্বনাশ। আমি সর্বনাশ খাবো, মাখন দিয়ে খাবো। দাও, সর্বনাশ বাতি দাও। কি আশ্চর্য। আমি এখন আশ্চর্য খাবো না, আমি সর্বনাশ খাবো। আর কেবিনে গেলে সবই পাবেন স্যার। এই কষ্ট হলে স্ট্রেচার আনতে বলি। আচ্ছা, তা না হলে আমার কাঁধে হাত রেখে চলুন। মনে হচ্ছে আর আসবে না। যাক, একবার বেঁচে গেছে। আটলান্টিক মহাসাগরে ইতালির কিছু নাবিক জাহাজ চালিয়ে যাচ্ছে। যেতে 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 গভীর সমুদ্রে হঠাৎ একজন দেখতে পেল একটা কাঠের মূর্তি ভাসছে। যখন জাহাজটা কাছে গেল, অনেক চেষ্টা করে সেটাকে তোলা হলো। সাংঘাতিক অপূর্ব সুন্দর একটা কাঠের মূর্তি, পায়ের নিচে লেখা, যেটার বাংলা করলে হয় অতুলনতা, যার তুলনা হয় না। তো যে নাবিক কাঠের মূর্তিটি পেয়েছিল, সে খুব যত্ন করে এটাকে মুছে ধুয়ে তার রুমে রেখে দিল। অসাধারণ মূর্তি, যতই দেখছে ততই তার প্রতি যেন তার হৃদয় আবেগ বেড়ে যাচ্ছে। নারী মূর্তি। হঠাৎ দেখা গেল 2 দিন পরে একটা চিরকুট লেখা যে জীবনে তোমাকে তো আর জীবন্ত পাবো না, সুতরাং আমার এই জীবন রেখে আর কি লাভ। আত্মহত্যা করেছে। সাংঘাতিক দুঃখ সবার মনের মধ্যে। ক্যাপ্টেন সাহেব মূর্তিটাকে নিলেন, নিয়ে সেটাকে ইতালির একটা জাদুঘরে নিয়ে জমা দিল। সেটা খুব সুন্দরভাবে দর্শকদেরকে দেখানোর ব্যবস্থা করা হলো। সার্বক্ষণিক একজন কেয়ারটেকার নিযুক্ত করা হলো। তিনি কিছুদিন যাবার পরে অনুভব করছেন কেমন যেন এই মূর্তিটা তাকে শুধু কাছে টানছে, ঠিক আগের মধ্যে অবস্থায়। 7 দিনের মাথায় দেখা গেল মূর্তির পায়ের কাছে পড়ে আছে তার মৃতদেহ, মাথায় একটা বুলেট, নিষ্প্রাণ দেহ, ঠিক আগের কথাটাই লেখা। তারপর থেকে মূর্তিটাকে লোকচক্ষুর অন্তরাল করে রাখা হয়েছে। ইতালিতে যদি কেউ যান, জেনোয়াতে আছে সম্ভবত একটা নেভাল মিউজিয়ামে, জানি না এখন দেখা কিনা, সম্ভবত তাই হবে। আচ্ছা, শাকিলা জাফরের গান বেশ কয়েকটা গান গাইবেন পরপর তিনি। দর্শক মণ্ডলী, এখনকার শিল্পী, নির্ধারিত শিল্পী শাকিলা জাফর।
সবার সাথে নাচবো, সবাই নাচতে হবে আমার সাথে। তো আমার মৌবনেতে বসলো মেলা, আমার মৌবনেতে বসলো মেলা, অনেকদিনে পরে বুলবুলি সবেছে ঝরে, কাঁদবো মালা কেমন করে, বুলবুলি সবেছে ঝরে, কাঁদবো মালা
না, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া একটা গান আপনাদেরকে শোনাবো। অনেক বিদেশি দর্শক দেখতে পাচ্ছি, জাপানিজ দর্শক আছেন এখানে। আমি জানি না আমার উচ্চারণ ঠিক হবে কিনা, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। এখন এবারে আমি একটা জাপানিজ গান করব এবং আমি এখন শাহিনকে ডাকবো আমার সাথে বাজানোর জন্য। শাহিন আসুন, শাহিনকে একটা বড় করে হাততালি দিয়ে দেন, আরো জোরে। গিটার বাজাতে জানে, এটা কেউ জানে না।
সাউন্ডটা বাড়বে, সাউন্ডটা বাড়বে। গিটারের সাউন্ড বাড়বে। One, two, three, go. এইবার এর আগের বার এসে জাপানে যে গানটা করেছিলাম
আমাকে আরো দুজন সহযোগিতা করছেন, আসেন আপনারা। জেসমিন, স্বপন, জায়েদ এবং বাচ্চু। ঘটনাটা একটু বলে দিন। এই মহিলা একটু কোথায় যেন সাজার মধ্যে একটু কম হয়ে গেছে, কপালে টিপটা ঠিক করেনি। তো এই তিনজন এই মহিলার কপালে টিপ পড়াবে, তবে টাকা দিতে বলো, চোখটা একটু বেঁধে দেবো দিয়ে তিনি কাছাকাছি তার জন্য বেশ পুরস্কারের ব্যবস্থা আছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, দেখা যাক কি হয়। আবার রোমান প্রথম আপনার নাম জন ঘুমানোর চেষ্টা করছেন, ব্যবস্থা হবে, অভিজ্ঞতা আছে হয়নি? আচ্ছা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কয়টা আঙুল আপনার চোখের সামনে? সত্যি কথা কি? হ্যাঁ, এবার কয়টা? ঠিক কথা নাকি দেখে দেখে না করছেন? এবার ঠিকই পাবেন, বলতো কয়টা আছে সামনে? কয়টা আছে? সব মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সাহায্য করব। আপনার হাতে আমি একটা টিপ দিয়ে দিচ্ছি, লাল রঙের বেশ সুন্দর টিপ। আপনি এটা ধরেন, পিছনে আটা আছে, ভদ্রভাবে যাচ্ছি, জায়গাও তো লাগিয়ে দিয়েছে কপালে। এই যে দুই আঙুল, হ্যাঁ নিয়ে এবার লাগাবেন। আমি কাছাকাছি নিয়ে আপনাকে ছেড়ে দেবো, ঠিক আছে? আপনি এখান থেকে হাত রাখতে যাবেন। আপনার ঠিক মহিলা যখন হাতের লাগানোর মধ্যে আঠা উঠতে গেছে, হাতের লাগানোর মধ্যে যখন তাহলে ঠিক তখন আমি বলবো আপনি লাগিয়ে দেবেন সামনে, ঠিক আছে? নইলে আবার এখানে ওষুধ খাওয়ার একটা সম্ভাবনা আছে। আসুন আসুন আসুন, হ্যাঁ এখান থেকে আর সামান্য একটু দূরে আপনি যান। হ্যাঁ যান, চলে যান, হ্যাঁ সোজা সামনে সামনে। বলবেন না, বলবেন না,
পরের দিনটা একদম হ্যাঁ তো তুমি একটু সাথে নিয়ে হ্যাঁ টিপটা দিয়ে কাছাকাছি দিয়েছে টিপটা কই আপনার জন্য দুটো টিপ আছে একটা আপনি হ্যাঁ সাথে দাও হ্যাঁ কাছাকাছি নিয়ে ব্যাস ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ প্রথমটার চেয়ে বেটার আসবে না প্রথমটার চেয়ে বেটার আর পারবে না বুদ্ধি থাকবে না কি হবে টিপে টাচ করে হ্যাঁ মানে সবাইকে দিলেন প্রতিযোগিতা হবে না দুইজন পাচ্ছে কাছাকাছি সুতরাং প্রথমজন আসুন আপনি আসেন আপনি আসেন 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 অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এবারে আর কিছু তো আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ না তেমন তো কিছু মনে হচ্ছে না গান শোনাবে সুবর্ণ মুস্তাফা আমরা সবাই চলি দেশের কিছু খবর বলি টেলিভিশনের খবর জানতে চান টিভিতে এখন একটা ধারাবাহিক নাটক হচ্ছে নাটকের নাম অয়ময় রচনা হুমায়ুন আহমেদ অয়ময় এখন যাকে বলা যায় সুপারহিট আমি এখানে আসার আগে আমি কথা বলি আমি এখানে আসার আগে ঠিক যেদিন আসলাম 4 তারিখে কাজ করেছি 3 তারিখে রাত 11:30 পর্যন্ত আমার একটা সিরিয়ালের এপিসোড রেকর্ড করে এসেছি জি হ্যাঁ কাশিমের জমিদার কাশিমের দ্বিতীয় বউ রাইট আপনি আচ্ছা সাবিহা রাইট আচ্ছা এখন একটা গান শোনেন এই গানটি নাটকে আমি গাই ঠিক আছে আমি তো শাকিলা অথবা কপলের মতো অত ভালো গাই না আমাকে একটু সময় দিতে হবে আমার খুব নার্ভাস লাগছে আমি এত বড় অডিয়েন্সের সামনে কোনোদিন গান করিনি আমি ঠিক আছে মিউজিক ঠিক আছে আচ্ছা একটু চুপ
আপনি একটু মজা হবে কথা পরে বলো ভালো লাগে আচ্ছা আপনি কোনদিন অভিনয় করেছেন করেন কিন্তু আমার মনে হয় ছোটবেলায় আমরা কেউ না কেউ একটু একটু যা অভিনয় করে বাসায় গীতার কথা বলে একদম অভিনয় করা করেছি আচ্ছা আপনি বলেন বোবা লোক তো কথা বলতে পারে না এখন বোবা লোক যদি এক গ্লাস পানি চায় কিভাবে চাইবে রাইট আচ্ছা এটা হলো বোবা লোকের এখন ধরুন একজন আমার চোখে দেখে নেয় তো সে কাপড় কাটার জন্য কাছে কিভাবে চাইবে কাপড় কাটার জন্য কাছে এইভাবে চাইবে
তপন চৌধুরী। তপন চৌধুরী। আমি আমার ইচ্ছা মতো কিছু গান গাইবো, তারপর আপনাদের অনুরোধের গান গাইবো অবশ্যই, যতক্ষণ শুনতে চান আপনারা। ঠিক আছে? ওকে ওকে। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলিয়া। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলিয়া। নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই, সে তো আলো নয় যেন আলিয়া। শপথের মালা সে তো খুলে ফেলেছে, ভালোবাসা স্মৃতিটুকু মুছে ফেলেছে। শপথের মালা সে তো খুলে ফেলেছে, ভালোবাসা স্মৃতিটুকু মুছে ফেলেছে, মুছে ফেলেছে। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলিয়া। নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই, সে তো আলো নয় যেন আলিয়া। ফুলের বাগানে সে তো আগুন জ্বেলেছে, না ফোটা গোলাপ কলি ঝরে পড়েছে। ফুলের বাগানে সে তো আগুন জ্বেলেছে, না ফোটা গোলাপ কলি ঝরে পড়েছে, ঝরে পড়েছে। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলিয়া। নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই, সে তো আলো নয় যেন আলিয়া। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলিয়া। সে তো আলো নয় যেন আলিয়া। Thank you, thank you. Second গান পলাশ ফুটেছে। Yes, for you. Thank you. Make it sharp more, please.
গাইবো, যাই বলেন তাই গাইবো। ওকে। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না দিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না দিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। কতদিন কত আশার স্বপ্ন দেখেছি সঙ্গমে, কতদিন কত আশার স্বপ্ন দেখেছি সঙ্গমে। দক্ষিণা সমীরণে স্বপ্ন আমার বিফল হলো, স্বপ্ন আমার মনরে, স্বপ্ন আমার বিফল হলো, আসেনি সে মধুমাস। আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে, মিটিবে না দিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। রং দিতে আমি এসে, তোমার রঙিন কুঞ্জ মেলা রং দিতে আমি এসে, এমন আমার আমি ছিলাম তোমাকে ভালোবেসে। সুখের বাতাস বহে নাই এখন, সুখের বাতাস মনরে, সুখের বাতাস বহে নাই এখন, হৃদয়ে দীর্ঘশ্বাস। আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে, মিটিবে না দিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ
মাস আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে মিটিবে না দিয়া ফুটেছে শিমুল ফুটেছে অনুরোধের গান রসিক আমার এত রসিক সবাই ঠিক আছে রসিক তো কি রসিকে গাইব রসিক আমার এই রসিক আমার মন মাখিয়া পিঞ্জর বানাইছে হায় হায় রসিক আমার মন মাখিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে হায় হায় রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে মাটির বাসন ভাঙ্গি গেলে মনরে আর কি জোড়া দয়া চাইলে লইব জোড়া বৈশির চাইলে লইব জোড়া এমন দয়া কে আছে রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে হায় হায় রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে তিনটি তক্তার নাম আগায় পাছাই তিনজন মাঝি তাড়াতাড়ি তিনটি তক্তার নাম আগায় পাছাই তিনজন মাঝি তাড়াতাড়ি ছয় জনে ছয় গাড়ি লইয়া আল্লাহু নাম লইতাছে রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে হায় হায় রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে লালে কয় পিঞ্জর ছাড়ে গেল
আপনাদেরও একই রকম মনোযোগ লাগবে। আপনারা ভাই একটু চুপ করেন, অনুষ্ঠানটা ঠিক মতো করে সুন্দর করে করে একটু চুপ করেন, থামেন। এবারে আবৃত্তি করছেন এতক্ষণ আপনাদের সামনে যিনি উপস্থাপনা করলেন জনাব আল মামুন। আল মামুন কোনো আমার মতো কোনো অন্য কারো সহায়তা এটি করছেন না, একেবারে ওনার নিজের মেধায় নিজের কৌশল দিয়ে আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আবৃত্তির সময় আবৃত্তি গান নয়, আবৃত্তি নাচ নয়, আবৃত্তি অভিনয় নয়, আবৃত্তি খুব মনোযোগের ব্যাপার। যিনি করেন তার জন্য মনোযোগ দরকার, যিনি শোনেন তাকে তো আরও মনোযোগ দিতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। জনাব আল মামুন। সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরোধী চিত্ত ছিল কণ্ঠ, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে, নৃত্যে উর্বশী সমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল, বললেন, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ হবে, একই অবমাননা। শচী সকরুণ বৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাওয়া মর্তে সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দ পাতন অপরাধের হয়। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল আপনার কাছে দেশলাই হবে? সিগারেট একটু ধরাবো। আপনি আমার কাছে দেশলাই চাচ্ছেন? জি। এটা কোন দেশি ভদ্রতা? আপনি এর আগে কখনো দেখেছেন যে কোনো ছেলে কোনো মেয়ের কাছে সিগারেটের আগুন চায়? হ্যাঁ, আমি দুবার দেখেছি। প্রথমবারের ঘটনাটা আপনাকে বলি। সেটা হল শীতকাল, পৌষের মাঝামাঝি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। Stop. Clear out. I said clear out. আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। মানে আপনি আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ, আপনাকে চলে যেতে বলছি। আমি আপনার মতো লোককে খুব ভালো করে চিনি। এখানে এরকম একটা নির্জন জায়গায় একটি সুন্দরী মেয়ে বসে আছে, আপনি একা একা বসে আছেন, আপনি হাত ধরে বসছেন। না, আপনি তো সুন্দরী না। আপনি তো সুন্দরী না। আমি সুন্দরী না? না, প্রচুর মেকআপ হয়েছে, কিন্তু আপনার গায়ের রং ময়লা। আমার গায়ের রং ময়লা? হ্যাঁ, দেখুন এই বঙ্গ ললনা যাদের গায়ের রং ফর্সা থাকে তাদেরকে আমরা সুন্দরী। যারা আমাদের বড় ভাই নাম কে এম সোমান, সে এমবিবিএস বিয়ে করেছে, একেবারে সারা পাড়ার মধ্যে করে রেডি করে গেছে, বউ কি সুন্দর, বউ কি সুন্দর। তো আমি গেলাম বউ দেখে, বুঝলেন, গিয়ে দেখুন সত্যি গায়ের রং একেবারে বোঝে আছে, কিন্তু মুখটা ইন্দুরের মতো। ইন্দুর, হ্যাঁ ইন্দুর, মানে আরেকটি র্যাট। মানে মুখটা চোখা, চোখগুলো দুদুদু করছে, আবার চোখগুলো তাকিয়ে আছে দুদিকে, বুঝলেন কিছু? মানে ভদ্রমহিলা টেরা আর কি। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? আমার ধারণা যে গল্পটা আপনি আমাকে বললেন সেটা পুরোটাই বানানো একটা ফ্যাব্রিকেটেড লাইন। আপনার উদ্দেশ্য কি? আপনি চান কি বলেন তো? ওই যে বললাম, হ্যাঁ, একটা দেশলাই সিগারেট জ্বালাবো। শুনুন মিস্টার, আপনি
আপনি এখান থেকে চলে যান, আমার ফ্রি সীমানার মধ্যে থাকবেন না। আর শোনেন, আপনি আমাকে একটা পুতু পুতু ধরনের বঙ্গলালনা ভাববেন না। আমি 11 বছর ধরে বাইরে থাকি, আমি নিজেকে রক্ষা করতে হয় কি করে খুব ভালো করে জানি। আপনি যদি আমার 5 বছরের মধ্যে আসেন, আমি এমন জন্য চিৎকার দেবো যে 1 মাইলের মধ্যে যত লোক আছে সবাই এসে এখানে জড়ো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বিদেশ থেকে খুব জোরে চিৎকার দিতে ওই যোগ্যতা শিখেছেন? ভালো, খুব ভালো। শুনুন, আপনি একটু জোরে চিৎকার করুন তো শুনি। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম যে আপনার সেন্স অফ হিউমার খুব ভালো। দেখি দাঁড়ান, হ্যাঁ, এই একটা ম্যাচ আছে, আপনি নেন, আপনি নিয়ে এখান থেকে যান, আমাকে আর বিরক্ত করেন না প্লিজ। গুড নাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাচটা আগে জিতলেই হতো, আমি ঝামেলা হতো না, লোকটি ছেলে হতাম, চলে যেতাম। কিন্তু এখন তো যাওয়া যাবে না, আপনি দেশটা দিয়ে আমার উপকার করেছেন, সুতরাং আমার উপকার করতেই হবে। দেখুন, আপনি বেঞ্চে যে জায়গাটা বসে আছেন সেই জায়গাটা খারাপ। খারাপ মানে গত সপ্তাহে রাত 11টার সময় এখানে একজন বিদেশি ভদ্রলোক বসেছিলেন। ব্যবসায়ী ভদ্রলোক, তার মানি ব্যাগে ছিল 2333 টাকা এবং লোকটাকে মার্ডার করা হয়েছে। হ্যাঁ, মার্ডার করা হয়েছে, পকেটে ছুরি ঢুকিয়ে একবারে সঙ্গে সঙ্গে ডেথ, ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, সঙ্গে সঙ্গে মৃত্যু। পকেটে ছুরি ঢুকিয়েছে, কোপ করে একটা শব্দ হয়েছে, তারপর ফিনিশ। বাড়ি কোথায় ছিল? সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে, বললাম না, একবারে ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, ফুসফুসি পায়নি, একবারে ছোড়া পাকস্থলিতে কম, শেষ। কথা বলার সুযোগ পাইনি? আপনি জানেন কি করে যে ওনার মানিব্যাগে 3333 টাকা ছিল? আর কোপ করে শব্দ করেছিল? হ্যাঁ, কোপ করে শব্দ করবি তো, মানুষের পাকস্থলিতে না বাতাস থাকে, তো ওখানে যখন ছোড়া ঢুকে যায় তখন বাতাস ফুস করে বেরিয়ে যায়, তখন কোপ করে আপনি মনে হয় ভয় পেয়েছেন। ভয় অবশ্য বাবারই কথা, এই জায়গাটা খুব নির্জন, এখানে মার্ডার হওয়ার পর কেউ আর আসে না। ও আপনি তো বিদেশ থেকে চিৎকার করা শিখেছেন না? আপনি যত জোরে চিৎকার করবেন না কেন, চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেললেও একটা লোক এদিকে আসবে না। হ্যাঁ, আপনার ঝোলার মধ্যে কি? তেমন কিছু না, আমরা খালি তবে ছোটখাটো একটা অস্ত্র রেখেছি। হ্যাঁ, মানে দিনকাল বিষয় ভালো না তো, সেজন্য একটা অস্ত্র নিয়ে আর কি। এই যে শোনেন, আমি আপনার একটা কথা বলি। আমি একজন মাইক্রোবায়োলজিস্ট, আমি কি নর্থ ক্যারোলিনা, আমি এখানে এসেছি আমার বাবা অসুস্থ খবর পেয়ে, মানে কি টেলিগ্রাম এসেছি আমার বাবা অসুস্থ, আমি কাউকে খবর দিতে পারিনি। আমি হঠাৎ আপনার বাবা অসুস্থ? কি ক্যান্সার হয়েছে? দেখুন, ক্যান্সার হয়ে থাকলে চিকিৎসা করতে কোনো সুবিধা হবে না, বড় একটা বাঁশ নিয়ে মাথার মধ্যে ঠাস করে বাড়িতে। আমার বাবা ক্যান্সার হয়নি। আপনি এসব কি বলছেন? ও, আপনার বাবা ক্যান্সার হয়নি? তাহলে কি আর করা, চলি। মাইক্রোবায়োলজিস্ট, তাই না? চা হয় ফুটন্ত পানি দিয়ে, ফুটন্ত পানিতে কোনো জীবাণু থাকে না। নিশ্চিন্তে খান। হ্যাঁ, ভালো। তবে ওই খাবারের মধ্যে দুপুরা বিষ দিয়ে মানুষকে অজ্ঞান করে ফেলার ব্যবস্থা টাকা ফেলে দিলেন? না না, ভয় কিছু নেই, ভয় কিছু নেই। দেখুন, আমি এতক্ষণ আপনাকে খাওয়াটা ভয় দেখাচ্ছিলাম। আপনার ট্রেনের সময় হয়েছে, 7:30 লাইন ক্লিয়ার। মানে আমি বুঝতে পারলাম না, আপনি আমাকে এতক্ষণ শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন? জি। কেন? আমি কি অন্যায়টা করেছি সেটা বলছি? হ্যাঁ, আপনি বসুন, আমিও বসি, তারপরে বলি। বসুন 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 না।
হ্যাঁ বসে বসে বলুন, আমি তো দাঁড়িয়ে আছি তো। হ্যাঁ আপনি উঠে দাঁড়ালেন কেন? জি আমার পায়ে খুব ঝিঝি আছে, সেই জন্য উঠে দাঁড়ানো, আমি বসতে পারবো না। আপনি কিন্তু আপনি বলুন যে আপনি অকারণে আমাকে কেন ভয় দেখাচ্ছিলেন? দেখুন আমি আপনাকে অকারণে ভয় দেখাচ্ছিলাম। আপনি যখন আপনার পায়ের ঝিঝি কি কমেছে? তাহলে আপনার কোনো দরকার নেই, আমার কথা হচ্ছে না, যে কথা হচ্ছে সে কথা বলুন। বলছিলাম যে পায়ের ঝিঝি কমে থাকে তাহলে আপনি বসতে পারেন। আচ্ছা যে বসবো, আপনি এখন বলুন আপনি অকারণে আমাকে কেন ভয় দেখাচ্ছেন? দেখুন আমি অকারণে আপনাকে একেবারে ভয় দেখাচ্ছিলাম না। আমার ট্রেনটা যখন স্টেশনে থামলো, ছোট স্টেশন যখন থামলো, আপনি জানলা দিয়ে মুখ বের করে কুলি কুলি বলে চিৎকার করেন। কুলি কুলি বলে চিৎকার করার কোনো অপরাধ না না, কুলি কুলি বলে চিৎকার করার কোনো অপরাধ না, কিন্তু আমি কুলি কুলি বলে চিৎকার করছি না তখন আমি বুঝতে যাচ্ছি না। তো দেখলাম যে জানলা দিয়ে একটা সুন্দরী মহিলার মুখ, আমি দেখে ঝুঁকতে যাওয়ালাম এবং আপনার দিকে তাকিয়ে মুখ দিয়ে বেশি পেলাম এবং সঙ্গে সঙ্গে আপনি আমাকে কি বললেন জানেন? এক কুলি মাথা তুলে নামাতে আপনি সেই লোক? জি আমি সেই লোক। আমি আপনার মালপত্র নামিয়ে দিয়েছিলাম এবং আপনি আমাকে 20 টাকার কর্পোরেট নোট বকশিশ দিয়েছেন। আচ্ছা এবং সেই 20 টাকার নোট দিয়ে আমি 7টা বেনসেন নিয়েছি। বেনসেন 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 হচ্ছে বিদেশি সিগারেট। বেনসেন এন্ড হ্যাজিস, আমরা আরো করে দেব বেনসেন। আরে আপনাকে কি ভুল করে কুলি ভেবেছি? এটাই তো আপনার রাগের কারণ, তাই না? আচ্ছা ব্যাপারটা এরকম করলে কেমন হয় যে আপনি একজন বিপন্ন মহিলাকে সাহায্য করছিলেন, ঘটনাটা এভাবে দেখলে ভালো হয় নাকি? খুব ভালো হয় এবং আমি সেভাবে দেখেছিলাম এবং সেভাবে দেখেছিলাম বলে এত অপেক্ষা করছিলাম যে স্বাস্থ্যকর্মী ট্রেন আসলে আমি আপনার মালপত্রগুলো তুলে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমি আপনার তখন আপনার কাছে চিনতেই পারলেন না। আপনি আমার মনে আমি একটু করি আপনি সব যা কেন বলে জানেন? কারণ আমি যখন এসেছিলাম মালপত্র নামানোর জন্য তখন আপনি আমাকে টাকা দিন, আমি ভাবছিলাম মালপত্র কি করে নামবে। শুনুন আসলে খুব অন্ধকার ছিল তো। বা অন্ধকার কি শুধু আপনার জন্য ছিল, আমার জন্য ছিল না? আমি তখন আচ্ছা সরি, আমি খুব দুঃখিত। আপনি এক কাজ করবেন, 20 টাকা আপনি আমাকে ফেরত দিন। পাগল আমি বললাম না 20 টাকা দিয়ে 7টা পেন্সিল দিয়ে যেটুকু নেবেন আপনি যদি চান আমি 5টা পেন্সিল দিয়ে ফেরত দিতে পারি। আপনি আপনি তো খুব মজার লোক। আপনি করেন আপনি অনুমান করতে কি করি? না, অনুমান করতে পারবো না, তবে হ্যাঁ না আপনি যে মানুষ খুন করে পারেন না এ ব্যাপারে আমি নিশ্চিত। এতটা নিশ্চিত হলেন কি করে? খুনের চেহারা আমি চিনি, আপনার চেহারা মোটে খুলে দেন। হ্যাঁ আমার চেহারা খুলিদের মতো না। আচ্ছা বসুন। আজ কি করুন? আচ্ছা বলছিলাম যে মানুষ হিসেবে আমরা খুব অদ্ভুত। না এটা তো হচ্ছে চেহারা মোটে খুনের মতো না। বলি একটা মজার কথা মনে হচ্ছে, যেমন ধরুন 2 মিনিট আগে আপনার চেহারা যেরকম ছিল এখন তো তাই আছে, কিন্তু আমি সারাক্ষণ ঘুরে ভেবে বসে আছি যে আমি তবে তো কিছু লাভ নেই। অনেকে রাখছে আপনি খিদে দিয়েছেন? হ্যাঁ নতুন তো খেতে যারা আমার মাল নামা থেকে আমার সমস্ত শরীরে ক্যালোরি শেষ। আচ্ছা আপনি বিদেশ থেকে ওই সুটকেসে করে কি এনেছেন? লোহা না পাথর? এত দূর কেন? এক একটা ওজন তো 2 টন। আচ্ছা আচ্ছা হয়েছে, এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কি সবসময় আস্তে আস্তে আপনি কি সবসময় বসে থাকেন? না আমি সবসময় রসিকতা করি না, রসিকতা করতে পছন্দ করি না, কিন্তু পেটে যখন কতগুলো খেতে লাগে তখন সবসময় রসিকতা করি। কারণ আমরা জাতি হিসেবে খুব অদ্ভুত জানেন। আপনি গ্রামের ঘাতক বোঝেন? গ্রামের ঘাতক হচ্ছে যারা গান করে। এখন গ্রামের ঘাতককে আপনার ডেকে যদি বের করে খাইয়ে দেন তাহলে সে কি করবে? আপনাকে চমৎকার একটা গান শুনিয়ে দেব। একেবারেই না। মশলা পেট করে খেয়ে একটা মাদুর বেঁধে সকাল ঘুমাবো, কিন্তু সেই লোকটাকে আপনি সকালবেলা ডেকে এনে সারা বেতন খেতে না দেন, বিকেলবেলা রোগা উঠে যদি বলেন যে বাবা প্রতিটা পার করে দেবো, কি করে জানেন? মন তুলে গান করবে, হলুদিয়া পাখি সোনার গরম সাথী খারি লোকে। বাহ, আপনার গানের গলা তো চমৎকার, অদ্ভুত গানের গলা আপনার। পাগল, একেবারে অদ্ভুত না। এই পরিবেশটা অদ্ভুত বলে আপনার তাই মনে হচ্ছে। দেখুন আমরা জাতি হিসেবে কোনো অদ্ভুত আপনি বলছি না। এই বাঙালি জাতি যখন আকাশ নীল থাকে তখন তার মানসিক আবহাওয়া এক হয়ে যায়। সেই নীল আকাশে যখন আবার সাদা সাদা মেঘ জমে তখন আরো হয়ে যায়। আবার সেই নীল আকাশে যখন কালো কালো মেঘ জমে তখন তো কথাই নেই, একেবারে চিৎকার করে বারে মাথায় তুলবে।
বর্ষা 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 বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদের গান। আচ্ছা বর্ষা আপনার কেমন লাগে? কি অদ্ভুত প্রশ্ন। বর্ষা ভালো লাগে না? বর্ষা তো বর্ষা। হ্যাঁ বর্ষা তো বর্ষা। আচ্ছা আপনি বর্ষার গান জানেন? হ্যাঁ জানি, শুনবেন? হ্যাঁ শুনবেন। উদার ধারা বাদল ধারে সাগর মেলা একাধারে, উদার ধারা বাদল ধারে সাগর বহে বেগে পাগল নদী ওঠে বেগে সাগর বহে সকালবেলা খেতে যায় কাজ করতে বেড়ে সন্ধ্যার সময় 12 ঘন্টা কাজ করে এবং অমানুষিক পরিশ্রম আপনি জানেন? তাহলে আমাদের এই অবস্থা কেন বলুন তো? বললাম না জাতি হিসেবে আমাকে অদ্ভুত। আমরা জন্মসূত্রে মাথা ভেতরে এক ধরনের পাগলা নিয়ে জন্মগ্রহণ করি। আমাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথা গোলার ঠাই নেই, অথচ ঘরে অলস লোকের মতো বসে থাকি। কিন্তু যেই বাংলা ভাষা নিয়ে সমস্যা দেখা দিল অমনি মারমার কাটকা অমনি শুরু হয়ে গেল আন্দোলন। অমনি শুরু হয়ে গেল তরুণের তাজা রক্ত দিয়ে রাজপথ নামানো। অমনি শুরু হয়ে গেল আন্দোলন। শুনুন, পৃথিবীর এমন একটা দেশ আপনি খুঁজে পাবেন না, এমন একটি দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশের প্রতিটি ধূলিকণা, প্রতিটি মায়া